সংঘাত এড়াতে ভারত পাকিস্তানকে আলোচনায় বসার আহ্বান, পররাষ্ট্র উপদেষ্টা শান্তিপূর্ণ সমাধানে প্রয়োজনে মধ্যস্থতার প্রস্তাব। যেভাবেই হোক, মধ্যস্থতার মাধ্যমে হোক অথবা দ্বিপক্ষীয় আলাপ আলোচনার মাধ্যমে হোক, আমরা চাই যে উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকে। পটুয়াখালীর নিজ বাড়ির পথে জুলাই শহীদের মেয়ের মরদেহ জানাজা শেষে বাবার কবরের পাশে দাফন, এলাকায় শোকের ছায়া। নির্বাচন ছাড়া সংবিধান সংস্কারে গণসংহতি আন্দোলনের আপত্তি, সংস্কার নিয়ে সবার ঐক্যমতে আসা জরুরি বললেন আলী রিয়াজ। বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের কারিগর খায়রুল হককে অবিলম্বে গ্রেফতারের দাবি আইনজীবীদের, 29 এপ্রিল বিক্ষোভ সমাবেশ। দুই উপদেষ্টার এপিএস পিওর বিষয়ে গোয়েন্দা কার্যক্রমে নেমেছে দুদক, পাসপোর্টের সাবেক 2 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু। নির্বাচনের আগ মুহূর্তে কানাডায় উৎসবে গাড়ি চাপায় নিহত অন্তত 9 বাংলাদেশি কমিউনিটিতে আতঙ্ক, প্রধানমন্ত্রী সহ নানা মহলে ক্ষোভ। এবং চট্টগ্রামে বাংলাদেশ জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্ট কাল, হোয়াইট ওয়াশ এড়াতে মরিয়ার স্বাগতিকরা, সিরিজ জয়ে আত্মবিশ্বাসী সফরকারীরা। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসিম। এবারে বিস্তারিত। ভারত পাকিস্তান সংঘাতে আগ বাড়িয়ে কোনো পদক্ষেপ নেবে না বাংলাদেশ, তবে তারা চাইলে সমঝোতায় মধ্যস্থতা করবে ঢাকা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুদেশের উত্তেজনার কোনো প্রভাব বাংলাদেশে পড়ার কারণ নেই বলেও জানান তিনি। সংঘাতে না জড়িয়ে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের প্রত্যাশাও জানান পররাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। জম্মু কাশ্মীরে পর্যটকদের উপর হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। পাল্টাপাল্টি নানা সিদ্ধান্তে গুমোট হাওয়া বইছে দক্ষিণ এশিয়া জুড়ে। দুদেশের উত্তেজনায় বাংলাদেশের অবস্থান পরিষ্কার করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ভারত পাকিস্তান সংঘাতের প্রভাব বাংলাদেশে সরাসরি না পড়লেও আঞ্চলিক স্থিতিশীলতায় আলোচনার মাধ্যমে সমাধান জরুরি। তাদের যে সংঘাত, সেই সংঘাত সরাসরি আমাদেরকে এফেক্ট করার কিছু নেই, কারণ আমরা এতে কোনো পক্ষ নই। আমরা যেটা বলেছি যে আমরা চাই যে তারা দুই পক্ষ আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করে ফেলুক, কোনো সংঘাত না থাকুক। দেশ দুটি চাইলে ঢাকা মধ্যস্থতা করতে প্রস্তুত বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমি মনে করি না যে এই মুহূর্তে আমাদের মধ্যস্থতার কোনো ভূমিকা নেওয়ার চেষ্টা করা উচিত। আমরা চাইবো যে তারা নিজেরাই সমস্যা করে ফেলে। তারা যদি আমাদের সহায়তা চায় যে আপনারা মধ্যস্থতা করুন, তাহলে হয়তো আমরা যাবো, কিন্তু তার আগে আমরা আগ বাড়িয়ে এটা কিছু করতে চাই না। এদিকে ভারতের গুজরাটে বিপুল সংখ্যক বাংলাদেশি আটকের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এখন পর্যন্ত আমরা এই ব্যাপারে কিন্তু পত্রপত্রিকাতেই দেখেছি, এর বাইরে কোনো অফিসিয়াল কমিউনিকেশন আমাদেরকে দেওয়া হয়নি। আর আপনারা জানেন যে অফিসিয়াল কমিউনিকেশন দিলেও আমাদেরকে দেখতে হবে যে আসলে তারা বাংলাদেশের লোক কিনা। যদি বাংলাদেশের মানুষ হয়, আমরা তাদেরকে অবশ্যই ফেরত নেব। ভারত পাকিস্তান দ্বন্দ্বে ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়লে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার কথাও জানান পররাষ্ট্র উপদেষ্টা। তাদের সংঘাতের কারণে আমাদের ব্যবসা বাণিজ্যের যে এফেক্ট যদি হয়, সেই এফেক্ট যাতে বেশি আমাদের ক্ষতি করতে না পারে, আমাদেরকে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। জুলাই আন্দোলনে নিহত পটুয়াখালীর দুমকির শহীদ জসিম উদ্দিনের বাড়িতে কান্নার রোল। সংঘবদ্ধ ধর্ষণের শিকার তার 17 বছরের কিশোরী মেয়ে ন্যায় বিচার না পেয়ে হতাশায় ভুগছিলেন। সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকা জুড়ে নেমেছে শোকের ছায়া। ঢাকা থেকে মরদেহ নেওয়া হচ্ছে গ্রামের বাড়িতে। রাতেই জানাজা শেষে দাফন করা হবে বাবার কবরের পাশে। সহকর্মী সাইদ ইব্রাহিমের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। 17 বছরের লামিয়া পটুয়াখালীর দুমকি জনতা কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। গত 18 মার্চ উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ এলাকার জুলাই আন্দোলনে নিহত শহীদ জসিম উদ্দিন হাওলাদারের মেয়ে লামিয়াকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার পরদিনই ভুক্তভোগীর করা মামলায় অভিযুক্ত 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া অন্য চিহ্নিত অপরাধীরা ছিল ধরাছোঁয়ার বাইরে। এ বিষয়ে বেশ কিছুদিন ধরেই হতাশার মধ্যে ছিলেন ভুক্তভোগী কিশোরী। আর এ হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
অপরাধীরা সমাজের প্রভাবশালী উল্লেখ করে লামিয়াকে হত্যায় প্ররোচনাকারীদের দ্রুত বিচারের দাবি জানান স্বজন ও এলাকাবাসী। বাপ মরছে, মা মরছে, মাইয়ে মরছে, পোয়া মরছে, এখন আবার নাতি মরে। আমার দুঃখের কথা কেডা বুঝবে? কি দুর্ঘটনা! আপনাদের সবাইকে আমি একটু বিচার চাই, সঠিক বিচারটা আল্লাহর কাছে দেখে আপনারা বিচারটা করেন। পটুয়াখালীর দুমকির পাঙ্গাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ নিজ গ্রামের বাড়িতে বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। এ নিয়ে আরো জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদ ইব্রাহিম। সাইদ, মরদেহ বাড়িতে পৌঁছেছে কিনা, দাফন সহ পরবর্তী কার্যক্রম সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। আসলে এখন পর্যন্ত মরদেহ এসে পৌঁছায়নি। আমি আছি যেখানটাতে জানাজা হবে সেই যে যার বাবা এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে এবং শহীদ হওয়ার কিন্তু তার মেয়ে লামিয়া কিন্তু তিনি আসলে দুষ্কৃতে ধর্ষিত হয়েছে। দূষিত হওয়ার পর থেকেই কিন্তু তার ভিতরে। সাইদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, পটুয়াখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইদ ইব্রাহিম। নির্বাচন ছাড়া সংবিধান সংস্কার সম্ভব নয়, বাকি সব বিষয়ে ঐক্যমত্যের ভিত্তিতে বাস্তবায়ন করা যেতে পারে বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। রোববার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে এ কথা বলেন তিনি। এ সময় কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সংস্কার নিয়ে সবার ঐক্যমত্যে আসা জরুরি। যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে তা ধরে রাখার তাগিদ দেন তিনি। মোহাম্মদ আলাউদ্দিন ও হাসান আল মাহমুদকে সঙ্গে নিয়ে ইউসুফ ভুইয়ার রিপোর্ট। সংস্কার নিয়ে চলমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে রোববার গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্যমত্য কমিশন। প্রস্তাবিত 166 বিষয়ের উপর আলোচনা চলে দুপুর 1:30টা পর্যন্ত। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, যে ঐক্যের কারণে ফ্যাসিবাদের পতন হয়েছে তা ধরে রাখতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আসলে ফ্যাসিবাদী শাসককে পলায়নে বাধ্য করেছে। এই ঐক্য বজায় রেখে এই ঐক্যের যে মূল চেতনা সেটাকে ধারণ করে আমাদেরকে অগ্রসর হতে হবে। অঙ্গীকার না, এটি আমাদের দায়। পরে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, সংবিধান সংস্কারের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই, তবে বাকি সব সংস্কার ঐক্যমতের ভিত্তিতে বাস্তবায়ন করতে পারে অন্তর্বর্তী সরকার। আমরা বলেছি যে আগামী সংসদে যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে এই সংস্কারগুলো বাস্তবায়ন করা দরকার। সংবিধান সংস্কারের জন্য সংবিধান সংস্কার পরিষদ নির্বাচনের প্রস্তাব করে গণসংহতি আন্দোলন। আমরা প্রস্তাব করেছি একটা সংবিধান সংস্কার পরিষদ কিংবা সংবিধান সংস্কার সভার নির্বাচন। কেন সেটা আমরা পরিষ্কার করি যে একটা গণপরিষদ কিংবা সংবিধান যাকে বলে যে সংবিধান সভার যে নির্বাচন, সেটা জনগণ একটা সংসদকে একটা সংবিধান তৈরি অনুমোদন দেয় কিংবা এখতিয়ার দেয় কিংবা ক্ষমতা দেয়। এদিকে বিকেলে সংসদ ভবনের এলডি হলে কমিশনের সঙ্গে বৈঠকে বসে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। বৈঠকে জেএসডির সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন বলেন, বিদ্যমান যে বন্দোবস্ত রয়েছে তার উপর দাঁড়িয়ে নতুন রাষ্ট্র বিনির্মাণ সম্ভব নয়, সেজন্য শাসন ব্যবস্থার কাঠামোগত সংস্কার অনিবার্য। বিদ্যমান যে বন্দোবস্ত আছে এই বন্দোবস্তের উপর দাঁড়িয়ে নতুন রাষ্ট্র বিনির্মাণ করা সম্ভব নয়, আর সেজন্য শাসন ব্যবস্থার যে কাঠামোগত সংস্কার সেটি অনিবার্য। পরে তিনি বলেন, জাতীয় সনদ তৈরিতে তাদের পূর্ণ সমর্থন থাকবে। আগামী প্রজন্মের জন্য এই সনদ ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষিত থাকবে বলেও মনে করে জেএসডি। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। আসন্ন নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। রোববার দুপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এ আশ্বাস দেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় নির্বাচনী বুথে সিসি ক্যামেরা লাগাতে ইইউর সহযোগিতা চেয়েছেন দলটির নেতারা। সাক্ষাৎ শেষে এসব তথ্য জানান জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
জানান, গার্মেন্টস সেক্টরে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি গণতন্ত্র, নারী এবং সংখ্যালঘু ইস্যুতেও আলোচনা হয়েছে। নারী সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলাপকালে জামায়াত ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, যৌনকর্মীদের লাইসেন্স দেয়া দেশের নারীদের জন্য অত্যন্ত লজ্জাজনক। ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর পারস্পরিক সম্পর্ক এবং বন্ধুত্ব, সম্পর্ক উন্নয়ন এবং কাজের ক্ষেত্রে সহযোগিতা এবং সহজতা কিভাবে হতে পারে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের রিফর্ম কমিটির কিছু রিপোর্ট বেরিয়েছে, সেখানে আমরা একটা বিষয় আপত্তি করেছি যে সেখানে যৌনকর্মীদেরকে লাইসেন্স দেওয়ার যে প্রস্তাবনা, এটি মহিলাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। তাকে ফ্যাসিবাদের দোসর, বিচার ব্যবস্থা ও গণতন্ত্র ধ্বংসের অন্যতম কারিগর উল্লেখ করে অবিলম্বে গ্রেফতারের দাবিতে 29 এপ্রিল দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ঘোষণা করেছে সংগঠনটি। সেই সঙ্গে দুর্নীতিবাজ ও দলবাজ বিচারকদের অপসারণের দাবিও জানান নেতারা। সাইফুল রিপোর্টের প্রতিবেদন। দেশের বিচার বিভাগের ইতিহাসে ব্যাপক আলোচিত সমালোচিত নাম বিচারপতি ABM খায়রুল হক। ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনার স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় যারা মুখ্য ভূমিকা রেখেছিলেন, তাদের মধ্যে অন্যতম বিবেচনা করা হয় আইন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করা এই বিচারপতিকে। তার কলমের খোঁচায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের সুযোগেই যেন তেন উপায়ে একতরফা 3টি নির্বাচন করে তৎকালীন সরকার প্রধান। বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে প্রতিষ্ঠিত হয় ফ্যাসিবাদ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংসের দায় বরাবরই বিচারপতি ABM খায়রুল হককে দিয়ে এসেছে বিএনপি। কেন বলি না আমরা এই কথা? খায়রুল হক সাহেব তার সেই রায়ের মধ্য দিয়ে তিনি এই দেশকে পার্মানেন্টলি একটা অস্থিতিশীলতা, সহিংসতার দিকে ঠেলে দিয়েছেন। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতন হলে সংবিধানের 13 সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগে মামলা হয় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে। রোববার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সংবাদ সম্মেলন করে বিচার বিভাগে এখনো অবস্থান নিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবি জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এই খায়রুল হকের কারণে যত হত্যাযজ্ঞ এই বাংলাদেশে, যত গুম খুন যা কিছু হয়েছে, সব কিছুর মূল হোতা হচ্ছেন এই খায়রুল হক। কাজেই তার বিচার অবশ্যই হতে হবে। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবিতে কর্মসূচি ঘোষণা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব। 29 এপ্রিল বুধবার, মঙ্গলবার বাংলাদেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট সহ, ঢাকা বার সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা আদালতে খায়রুল হককে আইনের আওতায় আনার লক্ষ্যে প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। রোমান ক্যাথলিক চার্চের সিনিয়র নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। রোমে অবস্থানরত প্রধান উপদেষ্টার হোটেলে আলাদাভাবে সাক্ষাৎ করেন কার্ডিনাল সিলভানো মারিয়া টমাসি ও কার্ডিনাল জেকব কুভাকার্ড। জীবদ্দশায় বিশ্বের দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য প্রয়াত পোপ ফ্রান্সিসের নানা কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন দুই কার্ডিনাল। দরিদ্রতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে ধন্যবাদও জানান তারা। দীর্ঘদিনের যোগাযোগের স্মৃতিচারণ করে প্রধান উপদেষ্টা বলেন, ভিন্ন ধর্মমতের হলেও সবাইকে সম্মোহিত করার সক্ষমতা রাখতেন পোপ ফ্রান্সিস। দুই উপদেষ্টার APSPOর দুর্নীতির অভিযোগ আমলে নিয়ে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। আর হাজার কোটি টাকার আত্মসাতের অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের সাবেক দুই কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাদাত হোসেন ও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। এদিকে প্রশাসনে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে যুব অধিকার পরিষদ। ফজলে আদিত্যের রিপোর্ট।
সরকার ও প্রশাসনের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে রোববার দুপুরে দুর্নীতি দমন কমিশনের সামনে প্রতিবাদ সমাবেশ করে যুব অধিকার পরিষদ। সম্প্রতি দুই উপদেষ্টার এপিএস এর দুর্নীতির প্রতিবাদে মার্চ টু দুদক কর্মসূচি পালন করে সংগঠনটি। পরে একটি প্রতিনিধি দল দুদকের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে। নেতারা জানান আগামী 15 দিনের মধ্যে দুই উপদেষ্টার এপিএস এর দুর্নীতির তদন্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছে তারা। আমরা চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি 15 দিনের মধ্যে যদি তাদের তদন্ত শেষ না করে গ্রেফতার না করে তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এই বিষয়ে দুদক মহাপরিচালক বলেন, দুই উপদেষ্টার এপিএস ও পিওর দুর্নীতির অভিযোগ আমলে নিয়ে গোয়েন্দা কার্যক্রম শুরু করা হয়েছে। এই বিষয়ে আমাদের নজরে এসেছে এবং আমরা এই বিষয়ে কাজ করছি এবং দুর্নীতি দমন কমিশন এই জাতীয় যে কোনো ধরনের অভিযোগের বিষয়ে অত্যন্ত সচেতন আছে এবং আমরা এই নিয়ে কাজ করছি। আমাদের গোয়েন্দা ইউনিট এই সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছেন। এদিকে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ই পাসপোর্ট প্রকল্পের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাআদাত হোসেন ও সাবেক উপপরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হোসেন সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এই সংক্রান্ত কার্যক্রম পরিচালনা 4 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 40 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ময়মনসিংহ 11 আসনের সাবেক এমপি কাজিমুদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই সঙ্গে তার স্ত্রীর বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে সংস্থাটি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। চাহিদার তুলনায় উৎপাদন কম হয় লোডশেডিং হলেও তা সহনীয় রাখার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান। সচিবালয়ে খুলনা অঞ্চলে ব্ল্যাকআউট নিয়ে ব্রিফিংয়ে কথা জানান তিনি। এ সময় মেট্রো রেল বন্ধ হলে তাৎক্ষণিক ত্রুটি সারাতে কারিগরি টিমকে 10 থেকে 15 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দেওয়ার কথা জানান উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুনার রিপোর্ট। দেশের দক্ষিণ অঞ্চলের 21 জেলায় শনিবার বিকালে হঠাৎ বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। বিকেল 5:48 থেকে জেলাগুলোতে গড়ে 2.5 ঘন্টা বিদ্যুৎ বন্ধ ছিল। জাতীয় গ্রিড ফেল হওয়ার কারণে এই সমস্যা হয়েছে বলছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। দুপুরে সচিবালয়ে দক্ষিণ অঞ্চলে ব্ল্যাকআউট নিয়ে বৈঠকে বসেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। গঠন করেন 8 সদস্যের তদন্ত কমিটি। উপদেষ্টা বলেন, শহর ও গ্রামে এবার সমানভাবে লোডশেডিং দেওয়া হবে না। প্রথম যেটা নির্দেশ দেওয়া হয়েছে যে ওই যে শহর গ্রামের মধ্যে হবে না, যে আমি বলছি যে লোডশেডিং এটা সমানভাবে করতে হবে। আমরা এটা পরিষ্কার নির্দেশ দিয়েছি যে এটা সমানভাবে করতে হবে। এটা হলো 1 নম্বর। 16,500 পর্যন্ত মানে আমরা 16,500 পর্যন্ত আমরা এখন পর্যন্ত জেনারেশন করছি। এদিকে শনিবার মেট্রো রেল 1 ঘন্টা বন্ধ থাকার কারণ খতিয়ে দেখতে বুয়েটের অধ্যাপক শামসুল হককে প্রধান করে কমিটি গঠন করেছে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়। তো মেট্রো রেলের যেটা ওটা একটা ইলেকট্রিক্যাল ছিল, কিন্তু সেই ইলেকট্রিক্যাল আমাদের কোনো এই যে ডিস্ট্রিবিউশন কোম্পানির থেকে ফল্টের জন্য হয় না। আমরা ডিপিডিসিকে সেখানে পাঠাইছি, ডেস্কোকে আমরা সেখানে পাঠাইছি, ওদের এটা ওদের ইন্টারনাল। তো সবচেয়ে যেটা মারাত্মক যেটা অবস্থা সেটা হচ্ছে, যেটা খারাপ সেটা হচ্ছে যে এই জিনিসটা সারতে 5 মিনিট লাগছে, কিন্তু লোক যেতে 1.5 ঘন্টা লাগছে। তো এই জন্য আমরা একটা ব্যবস্থা নিচ্ছি যে আজকে যে মেট্রো রেলের এমডি এখানে ছিল যে 10 to 15 মিনিটসের মধ্যে রেসপন্স করতে পারতে হবে ম্যাক্সিমাম, সর্বোচ্চ। মেট্রো রেল, বিদ্যুৎ ও সড়ক রেলপথে সেবা বিঘ্নিত হলে টেলিভিশনে স্কল দেওয়ার নির্দেশ দেন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। রূপপুর বলে যে আজকে আমরা চালু করতেছি। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। ভারত বাংলাদেশের ট্রানজিট সুবিধা স্থগিতার পর প্রথমবারের মতো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালু করতে যাচ্ছে বাংলাদেশ। রোববার সন্ধ্যায় গ্যালিস্ট্রিয়ার এভিয়েশনের মাধ্যমে পরিচালিত একটি চার্টার এয়ার বাসে মালবাহী বিমান স্পেনের উদ্দেশ্যে 60 টন তৈরি পোশাক পণ্য নিয়ে রওনা দেবে। কার্গো ফ্লাইট উদ্বোধন করবেন বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঢাকার পর বাংলাদেশের দ্বিতীয় কার্গো পরিচালনাকারী বিমানবন্দর হবে এটি। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও শিগগিরই কার্গো ফ্লাইট চালুর পরিকল্পনা সরকারের।